আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের যে একটি প্রবন্ধ রয়েছে, কার দৌড় কত দূর, শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা, আমি এই প্রবন্ধটি তোমাদের লাইন ধরে ধরে শব্দার্থ বলে দেবো এবং বিষয়বস্তুটা খুব সহজভাবে বুঝিয়ে দেব। আশা করছি তোমরা সকলে বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরা আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। দেখো, প্রবন্ধটি লিখেছেন শিবতোষ মুখোপাধ্যায়। আমি প্রথমে প্রাবন্ধিকের অর্থাৎ লেখকের একটু পরিচিতি দিয়ে দিই। লেখক শিবতোষ মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণীবিজ্ঞানী। জীবন বিজ্ঞানের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার কাজের সম্মান ও স্বীকৃতিস্বরূপ তিনি জুওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার স্যার ডোরাব টাটা স্বর্ণপদক, কলকাতা এশিয়াটিক সোসাইটির জয়গোবিন্দ স্বর্ণপদক লাভ করেন। তার রচিত জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক বইগুলো হচ্ছে লাবণ্যের অ্যানাটমি, মানহাট্টান ও মার্টিনি, দিকবিদিক, আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি। এবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করব। তার আগে একটু পাককথনে বলে নিই যে লেখক এই প্রবন্ধে অ্যামিবা, প্যারামোসিয়াম থেকে শুরু করে চিংড়ি, শামুক, এফিড, চিতাবাঘ, গ্যাজেলি হরিণ, তারপর এন্টিলোপ হরিণ, সজারু, খরগোশ, হাতি, ঘোড়া, বুনো গাধা, কাঙ্গারু, এমনকি গ্রে হাউন্ডের চলনের কথাও শুনিয়েছেন। আর পাখির জগৎ থেকে এসেছে মরুপ্রদেশের টার্নস ছাড়াও হক ও ইনজাতীয় পাখির প্রসঙ্গও এসেছে। লেখকের মূল বক্তব্য কিন্তু এদের সকলের চলন রীতির বিশ্লেষণ নয়, বাইরের চলার চেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সত্যিকারের চলাকে। শুধু নিজে চলেই সে তৃপ্ত হয় না, অন্য সব কিছুকেও সে চালিয়ে নিয়ে যেতে পারে। থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না, এই সত্যের উন্মোচনেই করতে চেয়েছেন প্রাবন্ধিক শিবতোষ বন্দ্যোপাধ্যায় এই কার দৌড় কদ্দূর প্রবন্ধে। চলো আমরা এবার মূল প্রবন্ধের মধ্যে প্রবেশ করি। ইঁদুরের দৌড় তার গর্তের পানে। দেখো, পানে মানে হচ্ছে দিকে, মানে ইঁদুর দৌড়ে তার গর্তের দিকে। নদীর দৌড় সাগরে, নদী গিয়ে মিশে যাচ্ছে সাগরে। আর খবরের দৌড় কানের দিকে, মানে কোনো খবর আমরা যে পাই সেটা কানেতে গিয়ে পৌঁছায় আর কি। আঘ্রাণের দৌড় নাকের দিকে, আঘ্রাণ মানে গন্ধ। আর সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে। খদ্দেরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে। সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে। জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। এখানে দেখো, ইঁদুরের দৌড় গর্তের দিকে, আর নদী মিশে যাচ্ছে সাগরে। খবর আমাদের কানে আসছে, আমাদের সুগন্ধ বা গন্ধ আমরা না খেতে পাচ্ছি। আর সুন্দরের দৌড় হচ্ছে বিদ্যার দিকে, খদ্দের দোকানের দিকে যাচ্ছে, দোকানে দৌড় তার, আর রুগী ডাক্তারখানায়। আর সুখের হচ্ছে দুঃখের দিকে, দুঃখের সুখের দিকে। জন্মের দৌড় হচ্ছে মৃত্যুর দিকে, মৃত্যুর দৌড় হচ্ছে জন্মের দিকে। প্রত্যাশী দৌড় মরীচিকার পিছন পিছন। প্রত্যাশী মানে যে কিছু আশা করে থাকে। মরীচিকা মানে হচ্ছে মরুভূমিতে বালির ওপর সূর্যের আলো পড়াতে সেটাকে মনে হয় যে জল রয়েছে, সেটা হচ্ছে মরীচিকা। মানে প্রত্যাশী মানে যে আশা করে সে মরীচিকার পিছনে ছোটে। আপেল দৌড়ে মাটির দিকে, মানে আপেল গাছ থেকে অভিকর্ষ টানে মাটির দিকে পড়ে। আর গাছ মাত্রেই দৌড়তে নারাজ, মানে রাজি নয়। গাছ কিন্তু একই জায়গায় স্থির হয়ে তার শিকড় বাকড়গুলো মাটির মধ্যে দিয়ে এদিক ওদিক চালিয়ে যায়। আর প্রায় সমস্ত প্রাণীই চলতে সক্ষম, মানে যাতায়াত করে এখান ওখান, চলনে সক্ষম। গাছরা দৌড়োয় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে। মানে অন্য প্রাণীরা তাদের খাবারের সন্ধানে এদিক ওদিক করে দৌড়ে, কিন্তু একমাত্র গাছেরা কিন্তু দৌড়োয় না, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকে। তার কারণ তারা সেই জায়গাতে স্থির হয়ে থেকেই তাদের খাবার জোগাড় করতে পারে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। ভিয়েন মানে দেখবে আগেকার দিনে উৎসবে বাড়িতেই যে খাবার তৈরি করা হতো, মিষ্টি তৈরি করা হতো। তো অন্য প্রাণীরা তাদের খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা তো একই জায়গায় থেকে ভিয়েন তৈরি করে নিজেদের খাবার তৈরি করতে পারে না। প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়, মানে তাকে জোগাড় করতে হয়। আর এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে, স্থাণু মানে স্থির, স্থির হয়ে না থেকে দিকে দিকে পরিভ্রমণ করে। খাবারের অন্বেষণে মানুষ এক জায়গা থেকে, বা প্রাণীরা আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যাতায়াত করে। রসনা রটনা করে এদিকে
কিংবা ওদিকে, মানে রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। রসনা হচ্ছে তোমার জীব আর রটনা হচ্ছে প্রচার, তার কারণে তারা এদিক ওদিক করে। তাহলে দুনিয়ার সব প্রাণেই কুইক মার্চ করে খেতে দৌড়য় না। এখানে কুইক মার্চ মানে হচ্ছে মানে দ্রুত তালে হাঁটা যায়, মানে সব প্রাণেই যে খাবারের সন্ধানে তাড়াহুড়ো করে হাঁটছে এমনটা কিন্তু নয়। কেউ কেউ দৌড়োয় আসতে কিংবা কেউ চড়ে। মানে এই হাঁটাটা, চলাটা, দৌড়ানোটা কারো কাছে খুব তাড়াতাড়ি, কারো কাছে খুব আস্তে আস্তে। আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, মানে তার নিজের কৃতিত্বে আর কি। কেউ পা দিয়ে চলাচল করে, কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় তার গা দিয়ে চলাচল করে, মানে প্রাণী বিশেষে বৈশিষ্ট্য রয়েছে এরকম বিভিন্ন ধরনের। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা। অনুবীক্ষণের হচ্ছে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থ যা আমরা খালি চোখে দেখতে পাই না। অনু মানে হচ্ছে ছোট, বীক্ষণ মানে হচ্ছে বড়, মানে যে যন্ত্রে ছোট জিনিসকে বড় করে দেখানো হয়। আর বিস্ময়ের জীব হচ্ছে অ্যামিবা, যার দেহ বলতে একেবারে সেল ছাড়া কিছুই নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসেবে আগিয়ে দেয়, মানে তার সেলটা থেকে আর কি, খোলটা থেকে খানিকটা অংশ তার পাটাকে আগিয়ে দেয়। আর সেদিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। প্রোটোপ্লাজম মানে কোষের মধ্যেকার মানে জেলি সদৃশ্য একরকম অংশ আর কি, গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয়, ক্ষণিক মানে ক্ষণস্থায়ী, পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়, মানে এইভাবে সে এগিয়ে যায়। কত মন্দ গতিতে, মানে ধীর গতিতে বা মন্থন গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমান করা যায় না। মানে অ্যামিবা খুব ধীর গতিতে আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। যখন আকাশে একটা জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। মানে যখন জেট প্লেন এত দ্রুত যাচ্ছে আকাশের মধ্যে দিয়ে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিবার অতিক্রম করতে পারছে, মানে খুব অল্প একদম। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, মানে রক্ষে এটাই যে সৃষ্টির একদম শুরু থেকেই অ্যামিবা কিন্তু এইভাবেই হাঁটাচলা করছে, একেবারে কখনো থেমে যায়নি। সে এত আস্তে আস্তে যায় কিন্তু তবু কিন্তু তার চলাটাকে বজায় রেখেছে, সে কিন্তু কখনো তার চলাকে থামিয়ে দেয়নি। মানে আবির্ভাবের পর থেকেই অ্যামিবা আজও এই স্লথ গতিতেই এগিয়ে চলেছে, চলা থামায়নি। আর এই বিষয়টিকে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন, কারণ চলাই জীবন, থেমে যাওয়ার অর্থ হচ্ছে ধ্বংস বা মৃত্যু। আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে মানে উদ্দেশ্যহীনভাবে যারা ঘুরে বেড়ায় আর কি, ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। মানে আমাদের শরীরের ভেতরে এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলে এরকম কিছু ভবঘুরে সেল আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এইভাবে যাতায়াত করে। এরা শরীরের সৈন্য সামন্ত বহির শত্রুকে, মানে বাইরে থেকে যে শত্রু আসে নাশ করতে ছুটে যায়, নাশ করতে মানে ধ্বংস করতে ছুটে যায়। বাইরে থেকে যে সৈন্য সামন্ত বহিঃশত্রু আসে আর কি, তাদের ঘরে এরা ধ্বংস করে। এরা হচ্ছে শরীরের সৈন্য সামন্ত, বাইরের শত্রুকে এরা ধ্বংস করে দেয়। এছাড়া আরেক ধরনের এককোষী জীব যেটাকে বলছে প্যারামোসিয়াম, এই এক প্রকার অতি ক্ষুদ্র এককোষী জীব হচ্ছে এই প্যারামোসিয়াম। তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ থাকে, তাদের আমরা বলছি সিলিয়া। আর এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকো চালানোর মতো আগাতে এবং পিছোতে পারে। দেখো, অ্যামিবার মতো একটা এককোষী জীব হচ্ছে প্যারামোসিয়াম, এদের সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো অসংখ্য গমনাঙ্গ রয়েছে, আর এই গমনাঙ্গকে বলা হচ্ছে সিলিয়া। এইসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকো চালানোর মতো এগোতে এবং পিছোতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর ক্ষেত্রে, মানে যারা উচ্চতর প্রাণী তাদের ক্ষেত্রে গমনাগমনটা আমাদের কিন্তু খুব ভালো চোখে পড়ে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসেব আমরা জানি না। মানে সমুদ্রের জলেতে অনেক রকম প্রাণীরা কী করে বলো তো, তাদের গা ভাসিয়ে দেয়। অনেক প্রাণী, অনেক সামুদ্রিক প্রাণী মাইলের পর মাইল কিন্তু তারা চলে যাচ্ছে, কিন্তু কেউ তার হিসেব রাখছে না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে, চিংড়িরা দাঁড়া নাড়িয়ে নাড়িয়ে চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে, মানে পতঙ্গগুলো যখন উড়তে থাকে আর কি, তখন তারা কী করে বলতো, তাদের ডানাগুলোকে খুব জোরে 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 তারা নাড়তে থাকে। যেমন ফড়িং, প্রজাপতি, তারপর মথ, মশা প্রভৃতি হলো এই জাতীয় পতঙ্গ আর কি। মানে উড়বার সময় তারা কী করে, তাদের ডানার প্রচণ্ড জোরে জোরে নাড়তে থাকে ডানাগুলোকে।
এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, আর এক নাগাড়ে 8 মাইল পথ সে যেতে পারে, মানে একভাবে 8 মাইল পথ যায়, আর সে তার ডানাটাকে প্রতি সেকেন্ডে 400 বার নাড়াচাড়া করে। বাগানের শামুক চলে তাদের একখানি মাংসপুরু পা দিয়ে, চলে যাবার সময় রেখে যায় জলীয় অংশ, মানে তারা যখন যায় সেই মাংসলো অংশটাকে বার করে দিয়ে দিয়ে তারপর যায়, তো সেখান থেকে জলীয় অংশটা থেকে যায়। তার দেখলে বলতে ইচ্ছে করে এ পথ দিয়ে আমি গেছি রে, মানে ওই যে জলটা থাকে যেন চিহ্নটা থেকে যাচ্ছে, সে যেন বলতে চাইছে যে আমি এই পথ দিয়ে কিছুক্ষণ আগেই আমি যাতায়াত করেছি বা আমি গেছি, মানে আমার উপস্থিতিটা এখানে যেন সে বুঝিয়ে দিচ্ছে তার উপস্থিতিটা। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকৌশল, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে, মানে তার দেহের ওজনের পরিমাণটা হিসেব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তা বিবেচ্য, মানে কোনো ভারী জন্তু আর কি, ওজনে ভারী, সে কত ওজন নিয়ে কত দূর গেছে সেটাই কিন্তু মূল আমাদের বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ার তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া কিন্তু একই রকম মনে করলে ভুল হবে। মানে একজন পাখি হালকা, সে তো সহজেই অন্য জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারবে, সে তুলনায় হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়াটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। মানে গমন শক্তিকে বিচার করতে গেলে দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত দূর যাচ্ছে সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো, মানে চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো, সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়তে পারছে, মানে ঘন্টায় সে 70 মাইল যাচ্ছে। নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল। সে তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড, সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল পর্যন্ত যাচ্ছে। দেখো এখানে বলা হয়েছে যে একজন চিতাবাঘের দেহের ওজন হচ্ছে 130 পাউন্ডের মতো, সে 70 মাইল পর্যন্ত যাচ্ছে। নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল। সে তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল পর্যন্ত চলতে পারছে। গভীর মরুভূমিতে গ্যাজলি নামক এক হরিণ আছে, তার গতিশক্তি হচ্ছে অত্যাধিক, মানে গভীর মরুভূমিতে গ্যাজলি হরিণের গতিশক্তি হচ্ছে খুব বেশি। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। তার দেহের ওজন হচ্ছে 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে যেতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ে 110 পাউন্ড ওজন নিয়ে। আর এই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজিতে হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, মানে কম বেশি গতি দেখা যায়। সাধারণত খরগোশ মাত্র তীব্র গতি সম্পন্ন, আমরা জানি যে খরগোশ খুব জোরে দৌড়তে পারে। আর দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টাতে, মানে দেহের ওজন যখন 5 পাউন্ড হয় তারা ঘন্টায় 45 মাইল যেতে পারে, মানে গতিবেগ আর কি। আর মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। রেস হর্স মানে প্রতিযোগিতার যে ঘোড়া আর কি। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়েও কম। মানে অনেক বুনো গাধা আছে তাদের দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার থেকে অনেক কম, মাত্র 300 পাউন্ডের মতো। আর গ্রেহাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলন শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নস প্রতি ঘন্টায় 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি মানে ঈগল, চিল, বাজ, পেঁচা এগুলো আর কি। হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। মানে এই যে চিল, ঈগল, পেঁচা, বাজ এরা ঘন্টাতে আর কি 150 মাইল বেগে উঠতে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখির ওড়া ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে, মানে ইন জাতীয় যে পাখি আছে আফ্রিকায় তারা ওড়ার থেকে হাঁটায় বেশি পারদর্শী। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হবে, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। কাঙারুর চলন পায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত আর কি,
তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, বপু মানে হচ্ছে শরীর, ওজন হচ্ছে 700 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে, গদাই লস্কর মানে খুব ধীর গতিতে, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। আর বরাহের দেহের ওজন অনেক, বরাহ মানে শুয়োর বা শূকর, বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলশক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। আর সজারু দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে এটিপি বলা হয়, এই নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। দেখো, বাইরের চলাটা কিন্তু আসল নয়। এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকার চলা, যা হচ্ছে মানুষের নিজের চলা, তার মনোভূমির মধ্যে চলা। লেখক বলছেন যে এই যে বাইরে যে চলাটা আমরা দেখছি, এই চলাটা কিন্তু আসল নয়। আসল চলা হচ্ছে তার মনোভূমির রাজ্যে চলাটা। মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল। তার কোথাও যেতে নেই মানা, মানে তার কোথাও যেতে মানা নেই। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও পেয়েছে। মন তার রথ, মন রথ অবাধ, মানে বাধাহীন, সে যেখানে খুশি যখন খুশি যেতে পারে। ক্রমবিকাশের ইতিহাস জানা যায়। ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না, মানে পূর্বপুরুষদের ইতিহাস দিলে দেখা যাবে ঘোড়ার এখনকার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব তারা, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে রইল। শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি, সেটাই রয়ে গেল আর কি। বাকি আঙুলগুলো সব অদৃশ্য হয়ে গেল আর কি। ঘোড়দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন মানে বিজয়ী। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। দেখো, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন বলা হয়েছে। মানে এক্ষেত্রে যদি আমরা উল্লেখ করি যে আমাদের যে হেলেন কেলার আছেন, অন্ধ ও বধির হেলেন কেলার সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। সেই সঙ্গে আমরা যদি চন্দনের নাম বলি, যিনি ভারতনাট্যম শিল্পী অভিনেত্রী চন্দন, 1981 সালে পথ দুর্ঘটনায় তার ডান পাটা বাদ যায়। আর সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি একজন সফল নৃত্যশিল্পী এবং অভিনেত্রী হয়েছিলেন। তাহলে মনের দৌড়ে মানুষ কিন্তু সত্যি চ্যাম্পিয়ন বা বিজয়ী। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। আর হিউয়েন-সাং এসেছে সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতে শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে, ভাস্কো দা গামা গেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে, মানে জয় করা যে বাসনা বা ইচ্ছা, মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে, মানে পায়ে হেঁটে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করার জন্য। এখানে দেখো কয়েকজন বিখ্যাত মানুষের নাম রয়েছে। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর রয়েছেন, আর হিউয়েন-সাং রয়েছেন, ভাস্কো দা গামা, তা কলম্বাস, শঙ্করাচার্য। আমি এনাদের সম্পর্কে একটু বলি যে হিউয়েন-সাং হচ্ছেন একজন চীনা পরিব্রাজক, আর অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান হচ্ছেন, মানে অল্প বয়সে ইনি বৌদ্ধ ধর্মের প্রতি শাস্ত্র জ্ঞান অর্জন করেন, বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাস্ত্রের জ্ঞান অর্জন করেন। আর 19 বছর বয়সে অদন্তপুরী বিহারের মহাসাংঘিকাচার্য, মানে শিলরক্ষিতের কাছে দীক্ষা গ্রহণ করে দীপঙ্কর শ্রীজ্ঞান আখ্যা পান। আর বাংলার রাজা মহিপালের অনুরোধে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। আর ভাস্কো দা গামা ছিলেন একজন দুঃসাহসী পর্তুগিজ নাবিক। 11 মাস জাহাজ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 সালের 20 মে ভারতের দক্ষিণ উপকূলের কালিকট বন্দরে এসে হাজির হন তিনি। তারপর শঙ্করাচার্য অতি অল্প বয়সে তিনি সংস্কৃত সাহিত্য এবং বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন, যা অদ্বৈত বেদান্ত দর্শনের ঐতিহাসিক বিকাশ, প্রসার ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।
সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলে ক্ষান্ত নয় মানে বিরত নয়, সে অন্য সব কিছুকেই চালাতে সমান উৎসুক। মানে সে যে নিজে চলছে তাতেই কিন্তু সে কিন্তু ক্ষান্ত হয়ে যায়নি, সে অন্য সব কিছুকেই চালাচ্ছে। জাহাজ, রেল, প্লেন, জেট, মানে মানুষ নিজে চলছে, সেই সঙ্গে এই জিনিসগুলোকেও তার বুদ্ধি দিয়ে, তার শ্রম দিয়ে চালাচ্ছে। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে, মানে আকাশপথে বিভিন্ন কিছু যাতায়াত করছে। তাই মানুষ কী করেছে, আকাশপথে সমস্ত যানকে চলাচল করাচ্ছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, মানে স্বর্গ, মর্ত্য, পাতালে যে ঈশ্বর আর কি, সে 3 জায়গাকেই জয় করবে, স্বর্গ মর্ত্য তোলপাড় করবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে। মানে মানুষ এখন শুধু নিজে চলে ক্ষান্ত নয়, সে সব কিছুকে চালাচ্ছে। সে এখন জলে চালাচ্ছে জাহাজ, স্থলে চালাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন, রেল চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে, আকাশপথে চালাচ্ছে প্লেন, জেট, এমনকি 10 দিনের পথ সে 1 ঘন্টায় কিংবা কয়েক মিনিটেই পাড়ি দিয়ে দিচ্ছে। মানুষ এখন আকাশটাকে ঘোড়দৌড়ের একটা ময়দান করে নিয়েছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কিসের এই জয়যাত্রা এত মানে এত তাড়াতাড়ি কিসের? পৃথিবীটা পাগলের মতো হনহন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? মানে পৃথিবীটা হনহন করে ছুটে চলেছে, আমি তাকে একবার শুধিয়েছিলাম, মানে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কিসের এত তাড়া কিসের? তোমার এত দায় কেন? এ যাত্রা তোমার থামাও, মানে এবার তুমি থামাও। সূর্যও তো কারোর পিছু পিছু ধা করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তুমি কেন এত এগোচ্ছ? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভেতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। সে আমার কানে কানে বলেছিল যে থেমে যাওয়া মানে হচ্ছে জীবনের শেষ হয়ে যাওয়া। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চড়ইবেতি। শাশ্বত সত্য হচ্ছে যে সত্য চিরকালীন, চড়ইবেতি মানে এগিয়ে যাওয়া। মানে লেখক এখানে বলছেন যে বাইরের চলার চেয়ে ভেতরের যে চলার তাকে গুরুত্ব দিয়েছেন, সেটাই হচ্ছে সত্যিকারের চলা, যেটা মানুষ চলে তার মনোভূমির মধ্যে দিয়ে। সে নিজে যেমন চলছে তেমনি সে অন্য কিছুকেও চালাচ্ছে। এগিয়ে চলার মনটা যেন দীক্ষা নিয়েছে পৃথিবীও, সেও যেন পাগলের মতো হনহন করে চলেছে এই দৌড় শাশ্বত সত্যের দিকে। সত্যটি হলো এই যে থামা মানে জীবনের শেষ, যতদিন আছো ততদিন এগিয়ে চলো, থেমো না। থামা মানে জীবনের শেষ। তাই বিজ্ঞানী শিবতোষ মুখোপাধ্যায় এইভাবেই জীবজগতের গমনাগমনের সব দিক বিচার বিবেচনা করেছেন। মানে তিনি বলেছেন যে শাশ্বত সত্যের দিকে চিরকাল আমাদের এগিয়ে যেতে হবে চড়ইবেতির মন্ত্র নিয়ে, মানে এগিয়ে যাও, থেমো না, এটাই হলো আমাদের শাশ্বত সত্য। তাহলে 7ম শ্রেণী তোমাদের কাদ্দৌর কদ্দৌর শিবতোষ মুখোপাধ্যায় লেখা প্রবন্ধটি বোঝালাম। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলে খুব ভালো থেকো।